সমাজবিজ্ঞান পড়েছি যে শিক্ষকদের কাছে রাজশাহী ইউনিভার্সিটিতে এবং রাজশাহী গভর্নমেন্ট কলেজে ডক্টর আব্দুর রহমান সিদ্দিকী এবং ডক্টর আব্দুর রহমান দুজনই ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর ছাত্র। এই প্রবীণ শিক্ষক আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন, যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি। এই জন্য আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি। এখানে প্রধান অতিথি আছেন, যিনি তার বিষয়ে কি বলবো, সরকারি কর্মকর্তা ছিলেন, ছাত্র রাজনীতি করেছেন, মন্ত্রী ছিলেন, কয়েকবারের এমপি, কিন্তু তার উপর যে বর্বরোচিত আচরণ করেছে, ফ্যাসিবাদের আস্ফালন তার উপর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমরা আপনারা প্রত্যেকেই জানি। ৬০ দিন একটি বদ্ধ ঘরের মধ্যে তাকে কাটানোর পর ভারতে ফেলে দিয়ে আসা হয়েছে, ফেলে রাখা হয়েছে। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখানে, আমার অত্যন্ত অনুজ প্রতিম হাবিবুর নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব নাসিরুদ্দিন অসীম ব্যারিস্টার, এরা আমি ছাত্র জীবন থেকেই যারা পলিটিক্যাল, খুব ভদ্র কিন্তু সাহসী, এদেরকে খুব পছন্দ করতাম। তাদের মধ্যে আরো যারা রয়েছেন, এদের মধ্যে সোহেল, অসীম, এদেরকে এখনো আমি কেন জানি মনে হয় ছাত্র রাজনীতির সেই জীবনে ওদের প্রতি যে মমত্ব, ভালোবাসা, স্নেহ, সেটি আমার এখনো কমতি হয়নি কোনোদিন আর কি। তাদের ভাষা, তাদের চিন্তা চেতনা, তাদের পড়াশোনা সব মিলিয়েই তারা রাজনীতি করে। এবং রাজনীতির যে আরেকটি অনুষঙ্গ ইদানিং যেটা যুক্ত হয়েছে, যেটা আগে কখনোই ছিল না, সেটা হচ্ছে যেটা আমরা বলে থাকি যে দুর্নীতির একটি বিষয় চলে এসছে। সেখান থেকে ওরা অনেক দূরে, এরা সহ এখানে আমি মাহাদি আমিন ওর বক্তব্য শুনছিলাম, অত্যন্ত প্রাণবন্ত, প্রাঞ্জল এবং বুদ্ধিদীপ্ত তার এই বক্তৃতা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। আরও এখানে বক্তব্য রেখেছেন যারা আব্দুল কাদের ভূঁইয়া, জুয়েল, যারা আবার সোহেল, অসীম, এদের কাছ থেকে পাওয়া, এরাও আজকে জাতীয় নেতা এবং নেতৃত্ব দিচ্ছেন সাহসিকতার সাথে। আমি বিগত আন্দোলনগুলিতে তাদের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। আর আমাদের হঠাৎ করে পৃথিবী থেকে চলে যাওয়া বাবু, যার স্ত্রী বক্তব্য রেখেছেন, আমি তাকেও ধন্যবাদ জানাই। আবার আসলে এই মুহূর্তে বলার আরও অনেকে এখানে আছেন, হয়তো সবার নাম আর বলতে অনেক সময় চলে যাচ্ছে বলতে গেলে। যিনি লেখক এই বইটির, তিনি আমার অত্যন্ত কাছের মানুষ, ভীষণ সজ্জন মানুষ, মৃদুভাষী, কিন্তু এদেশের একজন প্রথিতযশা সাংবাদিক এবং লেখক। আমি এর আগে তার লেখা, উনি শুধু রাজনৈতিক বই লেখেন না, তিনি দেশের একজন সুসাহিত্যিকও বটে। তার বিশেষ করে শিশুতোষ, বাচ্চাদের উপর ছড়া এবং অন্যান্য গ্রন্থ আমি পাঠ করেছি। অত্যন্ত সুখপাঠ্য হচ্ছে আফজাল ভাইয়ের লেখা। তো আমি সরাসরি এই অনুষ্ঠানের কথা না জানলেও আমাকে এখানে গেস্ট করা হয়েছে, কার্ড পাঠানো হয়েছে, সব শুনেই আমি আসতে অনুপ্রাণিত হয়েছি যে আমার রাজনৈতিক বন্ধু, সহকর্মী এবং নেতা সালাউদ্দিন ভাই এখানে চিফ গেস্ট হিসেবে আছেন। সব শুনেই আমি আসতে খুব ভালো লেগেছে এবং স্যার যেখানে সভাপতিত্ব করবেন এটাও আমাকে খুবই ভালো লেগেছে এখানে আসার জন্য। খালেদা জিয়া বইটি আমি এখানেই পাতা উল্টালাম, পড়লাম, বিখ্যাত লোকদের লেখা, এদেশের
শ্রেষ্ঠতম বুদ্ধিজীবী যারা, জ্ঞান তাপস মানুষ যারা, তাদের লেখা রয়েছেন, আরো ভূমিকায় তারা লিখেছেন। আর আফজাল ভাইয়ের এই বইটিতে নিঃসন্দেহে যতটুকু দেখেছি, যতটুকু যে কয়টা পাতা উঠেছি, মানে একজন গবেষক এবং সত্যিকার লেখক যে বইটি লিখবে, আমি যদি লিখি তাহলে এটা একটা মানে একটা পলিটিক্যাল লিফলেট হতে পারে, কিন্তু লেখকের অন্তর্দৃষ্টি নিয়ে যখন কেউ লেখেন, কোনো লেখক, সেটা একটা ক্লাসিক হয়ে যেতে পারে, সেটা একটা ধ্রুপদী সাহিত্যের রূপ নিতে পারে, যেটি আমরা দেখেছি আফজাল ভাইয়ের এই লেখার মধ্যে। আর বিশেষ করে এবাজউদ্দিন স্যার এবং ডক্টর আনোয়ার চৌধুরী সাহেবের ভূমিকায় ওনারা যা লিখেছেন, তো সব মিলিয়ে যেন বইটি আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ তার পড়িনি, এটা অবশ্যই সুপাঠ্য হয়ে উঠবে। এবং সত্যি কথাই যে মানুষটিকে নিয়ে লেখা এই বইটি, সে মানুষটিকেও মানে হঠাৎ করে ছোট্ট পরিসরে কথা বলে তার সামগ্রিক রাজনৈতিক জীবন এবং সংগ্রাম নিয়ে আলোচনা করা তো কঠিন ব্যাপার, আসলেই কঠিন ব্যাপার। একটি সুগ্রন্থিত গ্রন্থে যদি বিষয়গুলো লেখা থাকে তাহলে আমরা অনেক তথ্য পাবো, যেটা পাঠ করলে আমরা আসলেই অনেক তথ্য তার সম্পর্কে পাবো। আমরা তার সাথে তার কি বলে তার কাছে ছাত্র ছিলাম, তিনি আমাদেরকে ছাত্র নেতা বানিয়েছেন, রাজনৈতিক নেতৃত্বে নিয়ে এসছেন, এইভাবে আমরা দেখেছি। একটা শ্রদ্ধার জায়গা, একটা মাতৃত্বের জায়গা দিয়েই আমরা দেখেছি। কিন্তু এই দেখার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই তার জীবনযাপন, তার আলাপ আলোচনা, তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা অবলোকন করেছি। কিন্তু লেখক যখন তাকে বিচার বিশ্লেষণ করবে, সেটা তো নিশ্চয়ই অনবদ্য হয়ে উঠবে, সেটা তো নিশ্চয়ই মানে আরো ভালো কিছু হবে, এটা একটা চিরায়ত সাহিত্যের রূপ নিতে পারে। আমার মনে হয় সেটি প্রতিফলন আমরা এই বইটির মধ্যে দেখব। এর মধ্যে অধ্যাপক এবাজউদ্দিন স্যারের একটা মন্তব্য আমার কাছে একবারে সঠিক বলে মনে হচ্ছে। সেটি বলেছেন, তার ছিল একটি স্বচ্ছ এবং সঠিক দৃষ্টিভঙ্গি। এই কথাটা অত্যন্ত মূল্যবান। দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে এই যে সঠিক এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, তার মধ্যে কোনো ভণ্ডামি ছিল না, তার মধ্যে কোনো জড়তা ছিল না, তার মধ্যে কোনো ডান বাম এটা বিচার বিবেচনা করে কথা বলতে হবে, এটা তার মধ্যে ছিল না। স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, যা তিনি দেখেছেন, যা তিনি এটার উপরে ভিত্তি করে তিনি যা ভেবেছেন, সেটাই তিনি বলেছেন, সেটাই তিনি করেছেন। এই লাইনটি, স্যারের এই লাইনটি আমি যথাযথ মূল্যায়ন তার সম্পর্কে। এবং রাষ্ট্রনায়ক হিসাবে যখন যে জটিল ঘটনা সৃষ্টি হয়েছে, সেটার সমাধান তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি ছিল বলেই সেই সমাধানটিও তার জানা ছিল। এবং এই জানা ছিল বলেই একের পর এক কত ষড়যন্ত্র হয়েছে, কত চক্রান্ত হয়েছে, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ন্যাশনালিস্ট লিডার, এবং ন্যাশনালিস্ট লিডারের যে পরিণতি হয়, যে নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়, যেভাবে তাকে নানাভাবে নানা চক্রান্তে আক্রান্ত হতে হয়, সব কিছুই তার উপর দিয়ে হয়েছে, আক্রান্ত তিনি হয়েছেন। কিন্তু এই বড় বড় চক্রান্ত এবং ঘটনাগুলো, এই সমস্যাগুলোকে তিনি পার করে যেতে পেরেছেন। দুইবার অত্যন্ত সাফল্যের সাথে তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য। কি হয়নি? 64টির মধ্যে 23টি জেলা সদরে আপনার বোম ফুটানো হয়েছে। তিনি তখন চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন, মোকাবেলা করেছেন জঙ্গিত্বের যে উৎপাত। এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে। কিন্তু তিনি তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন, এবং তার সময় তাদের বিচার হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত হয়েছে। অথচ এটি নিয়ে কত বিষোদ্গার করেছে শেখ হাসিনা, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিদেশে গিয়ে, ফ্রান্সে গিয়ে, আমেরিকায় গিয়ে, জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান, বেগম খালেদা জিয়ার জড়িত, অমুক তমুক নানা কথা বলেছেন। কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেননি, বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেননি। কিন্তু তিনি বলে গেছেন, অবলীলায় বলে গেছেন। অনবদ্য মিথ্যা কথার জননী হচ্ছে শেখ হাসিনা, এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে
প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে। কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয়, জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় 15-16 বছর তিনি টিকেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেননি। কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে, একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়। এটাই চেয়েছেন, এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ, তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন এইটা কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে সেই শর্তগুলি তো সবসময় সজীব, প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে। এই কারণে তিনি জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেনি। তিনি প্রধানমন্ত্রী, উচ্চতর আদালতের একজন বিচারক আপনার পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করলেন। কই, তাকে তো টেনে হিচড়ে কোনো গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ ছাড়া করেননি। ওটাকে তিনি সহ্য করেছেন, আইনগতভাবে ফাইট করে গেছেন। যে পঞ্চম সংশোধনীর মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, যে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি, সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি, সেটাকে অবৈধ ঘোষণা করলেন। তখন ক্ষমতা বেগম খালেদা জিয়া। এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়া। কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে। সেই লোক পরে চিফ জাস্টিস হয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন, যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করেছিল বাংলাদেশ শেখ হাসিনা, সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি, এবং তাকে পুরস্কার হিসাবে আবার তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এটা ফ্যাসিবাদের লক্ষণ। আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিলেন না। না, বিচার বিভাগ স্বাধীন, ঠিক আছে, আমরা আইনি লড়াই করব। আমাকে কিছু বিএনপির বুদ্ধিজীবী খুব ক্ষোভ প্রকাশ করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজি ওই সময় একজন ছিলেন, উনি নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কিন্তু একটু আওয়ামী মনা। তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলার ডিজি। তো ম্যাডাম বলেছেন যে দেখুন, আমি প্রধানমন্ত্রী, এই দেশে কি আর অন্য কোনো আদর্শের মানুষ কেউ কোনো চাকরি করতে পারবে না? তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসেছিলেন যে আমরা সব বিএনপির লোক, আমাদের এত কবি সাহিত্যিক আছে, কিন্তু কেন এটা? কিন্তু আমি এই কথা সাইড দিয়ে শুনছিলাম, আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই তো হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ। কিসিঞ্জার ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল প্রেসিডেন্টের সহকারী, মানে প্রেসিডেন্টের সহকারী, কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন নিক্সন, রিপাবলিকান পার্টির। উনি ফিরে এসে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী, তিনি তাকে কনভিন্স করে তার উপরে নিয়েছেন। আমার কাছে তো দেশ বড়। বেগম জিয়ার যে স্লোগানটি আজকে জনপ্রিয়, দলের চেয়ে দেশ বড়, এই দেশ বড়, এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা। অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার, টাকা হরিলুট, বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে, এই কাজগুলো করতেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি। বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ংসম্পূর্ণ হোক, স্বাধীন থাক, এই কাজগুলোই করেছিলেন। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব। এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকবে, নানা মতের মানুষ থাকবে, কিন্তু প্রতিভাবান লোক সে যদি অন্য মতেরও হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না। এটাই তো হচ্ছে এক প্রকৃত রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য তো আমরা বেগম খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে, তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই গুণাবলীগুলোই পেয়েছি। আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন, এখান থেকে তিনি ফেরত আসেননি, রিজিড থেকেছেন, শক্ত থেকেছেন। দেশ পরিচালনার ক্ষেত্রে ফ্লেক্সিবল থেকেছেন, মানে সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন, যেটা একজন প্রকৃত রাষ্ট্রনায়ক করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্ন আপোষ নেই।
উনি তো বিধ্বংসী আন্দোলন করছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো বিলুপ্ত করেননি যে তোরা এইটা এইভাবে করেছিস, আমি এটা বিলুপ্ত আমি ক্ষমতা আসলে বিলুপ্ত করব না। তিনি যখন এটা মেনে নিয়েছেন, বিলুপ্ত করেননি। তো একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে, এবং সেটা যে সত্যিকার ভাবেই যে ধারণ করতেন, সেটা তার কর্মের মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। আরেকটা হচ্ছে যে আমরা কাছে থেকে তো দেখেছি কি অসাধারণ বৈশিষ্ট্য। কোনোদিন তাকে যারা আক্রমণ করছে, কি অশ্লীল কথা বলেছে শেখ হাসিনা সরওয়ার্দীর ময়দানে, আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে। বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের, কি আপনারা মিটমিট করে হাসেন কেন, মানে একটা বাজে কথা বলছে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে, অশ্লীল কথা বলছে, আবার উস্কাচ্ছে নেতাদেরকে, মানে একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে, যে ধরনের আচরণ করে সেই ধরনের। কিন্তু এর প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা, একটা নোংরা কথা উচ্চারণ করতে দেখিনি। কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে, মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা, সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অশ্লীল কথা যখন তার বিরুদ্ধে বলা হয়, সেটার বিরুদ্ধেও তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি। এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি, মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন, তাকে যখন বন্দিশালা, মানে কি, ওটা তো একটা অন্ধকূপ, পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে। ওটা তো একটা কবরখানা ছিল, ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। তার প্রতি মানুষের যে সহানুভূতি, তার প্রতি মানুষের যে আকুলতা, কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনোই কারোর সাথে আপোষ করেননি। হ্যাঁ, নির্যাতন সহ্য করেছেন, অসংখ্য নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো তিনি পিছপা হননি। তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে, যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার। আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন, মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছে, ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি। এরশাদ, জিয়াউর রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু এটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রা, অন্য কিছু, জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। শেখ মুজিব যেমনই হোক, শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি স্বায়ত্ত শাসনের দাবি করে একটা যাই হোক একটা ন্যারেটিভ তৈরি করেছে। কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম, এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন, সেটা শেখ মুজিব দেননি, সেটা জিয়াউর রহমান দিয়েছে। এই জন্য জিয়াউর রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশি জাতীয়তাবাদ। আর জিয়াউর রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন। এটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো, সেই কাজটা জিয়াউর রহমান করেছে। জিয়াউর রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি। গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে, সেই জন্মই দিয়েছেন জিয়াউর রহমান। আজকে এতগুলো টেলিভিশন, আমরা যে খবরের কাগজ পড়ছি, গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে, সহিষ্ণুতার যে একটা জায়গা আছে, এটা কে সৃষ্টি করেছে? এটা জিয়াউর রহমান। কোথার থেকে? বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়াউর রহমান। তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি, আরে বিএনপি
ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে। কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে, নিমজ্জিত হচ্ছে, তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন 90-এর দশকে। এবং এই 2024 পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি, জেল খেটেছি, দিনের পর দিন রিমান্ডে গেছি। সোহেল যে কথা বলেছে, আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন, মানে দিনের আলো বা রাতের অন্ধকার বোঝা যায়নি, যে 60 দিন যে ঘরে রাখা হয়েছে, এটা রাত না দিন সেটা টের পাইনি। যে এত যে নির্যাতন নিপীড়ন, এটা কিসের, কার প্রেরণায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি আফজাল ভাইকে ধন্যবাদ জানাই, তার এই কাজটি তিনি করেছেন এবং তার মতো একজন লেখকের হাতে এই বইটি তৈরি হয়েছে। আমরা এখান থেকে অনেক মূল্যবান পাবো। আমার কোনো সমালোচনা নেই, তবে ছবিটা আরেকটু অন্য ধরনের ছবি দিলে ভালো হতো। এটা খুবই গতানুগতিক ছবি হয়েছে, আরো অনেকেই এটা ব্যবহার করে। তবে এইটা যদি আরো ডিফারেন্ট টাইপের ম্যাডামের একটা ছবি হলে পরে এটা আমি মনে করি যে আরো আকর্ষণীয় হতো। যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইয়েকে।